সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা প্রায়ই দেখি মানে জমি মাপা বা ধরুন একটা বিম ডিজাইন করা এগুলো দেখতে বেশ সাধারণ কাজ মনে হয় তাই না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে তো তাই। কিন্তু এর পেছনেও যে দারুণ সব জটিলতা আর বিজ্ঞান লুকিয়ে থাকে সেটাই আশ্চর্যের। একদম। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। পরিমাপের নির্ভুলতা, মাটির ভেতরের ব্যাপার স্যাপার মানে আচরণ আর কি, আর কাঠামোর নকশার কিছু জরুরি নীতি। আর সেগুলোর সাথে জড়িয়ে থাকা ঝুঁকিগুলো। আমাদের লক্ষ্য হবে এই বিষয়গুলোর গভীরে গিয়ে মূল ধারণাগুলো সহজে বোঝা। ঠিক আপনি যেমনটা বলছিলেন, ভূমি জরিপের সূক্ষ্মতা, মাটির কণা আর জলের চাপ। হ্যাঁ, আর আধুনিক স্ট্রাকচারাল ডিজাইনের সুরক্ষা দর্শন, এই সব মিলিয়েই তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তিটা তৈরি হয়। হ্যাঁ, এই ভিত্তি বোঝাটা খুবই জরুরি মনে হচ্ছে। অবশ্যই। তাহলে চলুন শুরু করা যাক ভূমি জরিপ বা সার্ভেইং দিয়ে। আমি শুনছিলাম যে বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং পরিমাপে অবিশ্বাস্য রকমের নির্ভুলতা দরকার হয়, প্রায় 10 পার্টস পার মিলিয়ন। হ্যাঁ, বিষয়টা ওরকমই। এটা তো মানে মিলিমিটারেরও ভগ্নাংশ। ঠিক তাই। এই অবিশ্বাস্য নির্ভুলতা দরকার, কারণ ভাবুন একবার, কয়েক মিলিমিটারের একটা ভুল সেটা একটা বিশাল সেতু বা সুড়ঙ্গের ক্ষেত্রে পরে গিয়ে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যা হয়তো অনেক অনেক বছর পর প্রকাশ পাবে। হ্যাঁ, হয়তো কয়েক দশক পর। আর এখানেই কিন্তু ঝুঁকির শুরু। খুব ছোট একটা ভুলেও কিন্তু সহজেই চোখ এড়িয়ে যেতে পারে, যা পরে শোধরানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। যেমন আপনি আগে বলছিলেন সিস্টেমেটিক ত্রুটির কথা, মানে ভুলটা হচ্ছে কিন্তু ধরা পড়ছে না, কারণ রেজাল্টগুলো দেখে মনে হচ্ছে সব ঠিকই আছে। একদম। ধরুন, টানেল খোঁড়ার সময় লেজার বিম যেটা দিয়ে লাইন ঠিক রাখা হয়, সেটা হয়তো মাধ্যাকর্ষণের টানে সামান্য বেঁকে গেল। প্রথমে কিছুই বোঝা যাবে না। আচ্ছা। কিন্তু কয়েক কিলোমিটার পর যখন টানেলের অন্য মুখ থেকে কাজ আসছে, দেখা যাবে দুটো মুখ মিলছে না। সর্বনাশ। এই কারণেই একটা কাজকে যাচাই করার জন্য সবসময় একাধিক স্বাধীন পদ্ধতি ব্যবহার করা উচিত। ও, যেমন? যেমন ধরুন, জিপিএস দিয়ে মাপলেন, আবার সেটাকে টোটাল স্টেশন দিয়ে ক্রস চেক করলেন। আচ্ছা আচ্ছা। এটা অনেকটা নিশ্চিত করে যে আমরা কোনো সিস্টেম্যাটিক ভুলের শিকার হচ্ছি না। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, নির্ভুলতা শুধু চাইলেই হবে না, এটা অপরিহার্য। আচ্ছা, ভূমি জরিপের ছোট ত্রুটি কেন বড় সমস্যা তৈরি করতে পারে, এই প্রশ্নটা মনে রাখা দরকার। ঠিক। বেশ, এই নির্ভুল পরিমাপ তো গেল, ধরা যাক প্রথম ধাপ। কিন্তু এই নিখুঁত নকশা অনুযায়ী যে কাঠামোটা বানাবো, সেটা তো দাঁড়াবে মাটির ওপর। অবশ্যই। এই মাটির আচরণ বোঝাটাও তাহলে সমান জরুরি, তাই না? মাটির ভেতরে আসলে কি চলে? ভীষণ জরুরি। মাটি কিন্তু, যেমনটা বললেন, শুধু ধুলোবালি নয়, এর ভেতরের আচরণ বেশ জটিল। দুটো খুব জরুরি বিষয় হল ইফেক্টিভ স্ট্রেস আর পোর ওয়াটার প্রেশার। ইফেক্টিভ স্ট্রেস আর পোর ওয়াটার প্রেশার একটু বুঝিয়ে বলবেন। অবশ্যই। মাটির যে কণাগুলো আছে তাদের মধ্যে যে চাপ কাজ করে, কণাগুলো একে অপরকে চেপে ধরে রাখে, সেটাই হলো ইফেক্টিভ স্ট্রেস। এই চাপটাই আসলে মাটিকে শক্তি দেয়। আচ্ছা, কণাগুলোর নিজেদের ভেতরের চাপ? হ্যাঁ, আর কণাগুলোর মাঝের ফাঁকা জায়গায় যে জল থাকে। জল মাটির ভেতরে? হ্যাঁ, থাকে তো। সেই জলের যে চাপ, যেটা কণাগুলোকে ঠেলে আলাদা করতে চায়, সেটাই হলো পোর ওয়াটার প্রেশার। ও, বুঝতে পারছি। তার মানে মাটির কণাগুলো একে অপরকে আঁকড়ে ধরতে চাইছে, ইফেক্টিভ স্ট্রেস, আর জলটা সেই বাঁধন আলগা করার চেষ্টা করছে, পোর ওয়াটার প্রেশার। ব্যাপারটা এরকম। বাহ, খুব সুন্দর বলেছেন। একদম তাই। এই দুটো চাপের ভারসাম্য, এটাই মাটির শক্তি আর তার উপর যে কাঠামো তৈরি হবে তার ভিত্তির স্থিতিশীলতা ঠিক করে। তার মানে এই ব্যালেন্সটা গন্ডগোল হলেই মুশকিল। ঠিক। এই ভারসাম্য যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি, তাহলে অপ্রত্যাশিতভাবে মাটি বসে যেতে পারে, যেটাকে আমরা সেটেলমেন্ট বলি, বা এমনকি ভিতটাই নষ্ট হয়ে যেতে পারে, ফাউন্ডেশন ফেইলিয়ার। বিশেষ করে ভূমিকম্প প্রবণ এলাকায় বা নরম মাটিতে নিশ্চয়ই এটা আরও বেশি সত্যি। একদম। তাই ফাউন্ডেশন ডিজাইন করার আগে মাটির এই বৈশিষ্ট্যগুলো, এফেক্টিভ স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার, এগুলো জানাটা খুব জরুরি। আরেকটা জরুরি বিষয় বলছিলেন, শিয়ার স্ট্রেংথ। এটা কি জিনিস? শিয়ার স্ট্রেংথ হল মাটির কণাগুলোর একে অপরের ওপর দিয়ে পিছলে যাওয়াকে বাধা দেওয়ার ক্ষমতা। পিছলে যাওয়াকে বাধা দেওয়ার ক্ষমতা? হ্যাঁ। অনেকটা ধরুন, আপনি একগাদা বই একসাথে চেপে ধরে রেখেছেন। বইগুলো যাতে একে অপরের ওপর দিয়ে পিছলে না যায়, তার জন্য যে ঘর্ষণ বলটা লাগছে, অনেকটা সেটার মতো। ও আচ্ছা, বেশ ভালো উদাহরণ।
এই শিয়ার স্ট্রেংথ কিন্তু সরাসরি মাটির ভার বহন ক্ষমতাকে প্রভাবিত করে। সাধারণত ইফেক্টিভ স্ট্রেস বাড়লে শিয়ার স্ট্রেংথও বাড়ে। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা আসে, মাটির লোড বহন ক্ষমতা শুধুমাত্র মাটির কণার ওপর নির্ভর করে না কেন? এর উত্তরটা তাহলে এই ইফেক্টিভ স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার আর শিয়ার স্ট্রেংথের মধ্যে লুকিয়ে আছে? একদম ঠিক। এই সব কিছুর উপর নির্ভর করে। বেশ, মাটি নিয়ে তো অনেক কিছু জানা গেল। এবার আসি স্ট্রাকচারাল ডিজাইনে। মাটি থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই তো ডিজাইনটা হয়। হ্যাঁ, এখনকার ডিজাইন কিন্তু শুধু কাঠামোটা ভেঙে পড়বে কিনা সেটা দেখা নয়। আমরা এখন লিমিট স্টেট মেথড বলে একটা পদ্ধতি ব্যবহার করি। হ্যাঁ, লিমিট স্টেট মেথড। এটা তো পুরনো ওয়ার্কিং স্ট্রেস মেথডের থেকে আলাদা, তাই না? ঠিক। এখানে তো শুধু ভেঙে পড়া মানে আল্টিমেট লিমিট স্টেট নয়, ব্যবহারকালীন সমস্যাগুলো দেখা হয়। যেমন ধরু অতিরিক্ত বেঁকে যাওয়া বা ফাটল ধরা, মানে সার্ভিসিবিলিটি লিমিট স্টেট। একদম ঠিক ধরেছেন। লিমিট স্টেট পদ্ধতিতে আমরা দুটো প্রধান অনিশ্চয়তা নিয়ে কাজ করি। এক, আমরা যে মাল মশলা ব্যবহার করছি, মানে কংক্রিট বা স্টিল, তার আসল শক্তি ঠিক কতটা হবে। সেটা তো কিছুটা এদিক ওদিক হতেই পারে। হ্যাঁ, আর দুই, কাঠামোর ওপর যে লোড আসবে, মানে ওজন, বাতাসের চাপ ইত্যাদি, সেই লোড ঠিক কতটা হবে এটাও তো একেবারে নিশ্চিত করে বলা যায় না। ঠিক। এই দুটো অনিশ্চয়তার জন্যেই আমরা আংশিক সুরক্ষা গুণক বা পার্শিয়াল সেফটি ফ্যাক্টর ব্যবহার করি। পার্শিয়াল সেফটি ফ্যাক্টর মানে দুটো আলাদা ফ্যাক্টর? হ্যাঁ, উপাদানের শক্তি হিসেব করার সময় আমরা একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করি, মানে শক্তিটাকে একটু কম ধরে নিই। এটাকে বলে ফ্যাক্টর গামা এম। আচ্ছা, শক্তিটা কম ধরছি। আর লোড হিসেব করার সময় আরেকটা ফ্যাক্টর দিয়ে গুণ করে লোডটাকে একটু বাড়িয়ে ধরি। এটা হলো ফ্যাক্টর গামা এফ। ওহ, তার মানে উপকরণ কতটা শক্তিশালী হবে সেটা একটু কম করে ধরছি, আর তার ওপর লোড কতটা আসবে সেটা একটু বেশি করে ধরছি। দুদিকেই একটা সেফটি মার্জিন রেখে দিচ্ছি আগে থেকেই। একদম। এটাই হলো লিমিট স্টেট পদ্ধতির মূল ধারণা। এটা কিন্তু ওয়ার্কিং স্ট্রেস পদ্ধতির চেয়ে বেশি যুক্তিসঙ্গত। সেটা কিভাবে? দেখুন, ওয়ার্কিং স্ট্রেস পদ্ধতিতে একটাই সুরক্ষা ফ্যাক্টর থাকত, যেটা শুধু স্ট্রেসের ওপর প্রয়োগ করা হতো। এর ফলে কি হতো, কাঠামোর অংশগুলো মানে বিম বা কলম, সেগুলো সাধারণত একটু বেশি মোটা বা ভারী বানাতে হতো। ও, কিন্তু লিমিট স্টেট পদ্ধতিতে যেহেতু আমরা লোড আর মেটেরিয়ালের অনিশ্চয়তা আলাদাভাবে ধরছি, তাই ডিজাইনটা আরও কার্যকর হয়। মানে অংশগুলো হয়তো একটু সরু বা হালকা হতে পারে, কিন্তু যথেষ্ট নিরাপদ। কিন্তু এর জন্য নিশ্চয়ই খুব সতর্কভাবে ডিটেইলিং করতে হয়, আর বানানোর সময়ও কোয়ালিটি কন্ট্রোল খুব দরকার। ঠিক বলেছেন। খুব সতর্ক ডিটেলিং আর নির্মাণ কাজে উন্নত গুণমান নিয়ন্ত্রণ, এই দুটো জিনিস লিমিট স্টেট ডিজাইনের জন্য অপরিহার্য। না হলে কিন্তু ঝুঁকি থেকে যায়। আচ্ছা, এবার পরিষ্কার হলো যে আধুনিক কাঠামো ডিজাইনে কেন একাধিক সুরক্ষা ফ্যাক্টর ব্যবহার করা হয়। এটা মনে রাখতে হবে। তাহলে দেখুন, আজকের আলোচনায় আমরা কি দেখলাম। ভূমি জরিপে মিলিমিটার স্টোরের নির্ভুলতা কেন জরুরি, মাটির গভীরে ওই যে ইফেক্টিভ স্ট্রেস আর পোর ওয়াটার প্রেশারের খেলা, সেটা কিভাবে কাঠামোর ভিত্তিকে ধরে রাখে। হ্যাঁ, আর আধুনিক স্ট্রাকচারাল ডিজাইন মানে লিমিট স্টেট পদ্ধতি কিভাবে একাধিক সুরক্ষা ফ্যাক্টর ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করে। এই যে মৌলিক বিষয়গুলো মানে নির্ভুলতা, মাটির বা অন্য উপাদানের আচরণ বোঝা আর এই সুরক্ষা মার্জিনগুলো, এগুলো তো শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, তাই না? একেবারেই না। এগুলোই হলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আসল ভিত্তি, মানে উদ্ভাবনের ভিত্তি। এগুলো ঠিকমতো বুঝতে পারলে আর প্রয়োগ করতে পারলেই তো আমরা আরও ভালো, আরও উঁচু, আরও কার্যকর আর নিরাপদ কাঠামো বানাতে পারব। একদম। আর দেখুন, প্রযুক্তি তো রোজ পাল্টাচ্ছে, নতুন নতুন উপকরণ আসছে। ধরুন এআই চালিত ডিজাইন বা পরিবেশ বান্ধব নির্মাণ, এই সব নতুন ধারণার সাথে মানিয়ে নিতে গেলেও কিন্তু এই মূল নীতিগুলো বোঝাটা দরকার। হ্যাঁ, এই মূল নীতিগুলোতে পারদর্শী থাকাটা অপরিহার্য। এই ভিত্তিগত বিষয়গুলোতে শেখাটা আসলে আজীবন চালিয়ে যেতে হবে। হ্যাঁ, শেখার কোনো শেষ নেই। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি, হয়তো একটা প্রশ্ন রেখে। হ্যাঁ, বলুন না। ভবিষ্যতে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলো, সেখানে সম্ভাব্য ত্রুটি, ধরুন মাটির আচরণ বা কাঠামোর স্বাস্থ্য, এগুলো পর্যবেক্ষণ বা পরিচালনা করার পদ্ধতিতে নতুন সেন্সর প্রযুক্তি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিভাবে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে? দারুণ প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত। হ্যাঁ, এটা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।